কাল জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রাধান্য পাবে এসডিজি, রোহিঙ্গা ইস্যু ও করোনা ভ্যাকসিন। তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন ইতিবাচক অগ্রগতি হয়েছে। রিবা গাঙ্গুলির সাথে সাক্ষাতের পর বললেন ওবায়দুল কাদের। 2 মামলায় স্বাস্থ্যের গাড়ি চালক মালিক 14 দিনের রিমান্ডে, ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের। পেঁয়াজ আমদানির ওপর শুল্ক প্রত্যাহারে এসআরও জারি, দাম কমার প্রত্যাশা, চলছে খোলা বাজারে বিক্রি। রেলে নেই শিডিউল বিপর্যয়, সহজেই মিলছে টিকিট, স্বাভাবিক হচ্ছে শাহজালাল বিমানবন্দর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর 2 পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। জাতিসংঘের সাধারণ পরিষদের 75তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভাষণে টেকসই উন্নয়ন, লক্ষ্যমাত্রা, রোহিঙ্গা ইস্যু এবং সবার জন্য ভ্যাকসিন প্রাপ্তির বিষয়গুলো প্রাধান্য পাবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। করোনা পরিস্থিতির কারণে এবারের এই সম্মেলনটির বেশিরভাগ পর্ব অনুষ্ঠিত হবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনের সামনে বড় বাধা কোভিড-19 সংক্রমণ। রেওয়াজ ভেঙে এবার স্বাস্থ্যবিধি মেনে বেশিরভাগ পর্বই অনুষ্ঠিত হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। এ অধিবেশনে আলোচনার কেন্দ্রে রয়েছে করোনা সংকট মোকাবিলায় রাষ্ট্রসমূহের উদ্যোগ, সৃষ্ট অসমতা, স্বল্পোন্নত ও অভিবাসী দেশসমূহের দীর্ঘমেয়াদী প্রভাব। অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ধারণকৃত বক্তব্যে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আবারও তুলে ধরা হবে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনের নানা দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। আগামীকাল থেকে আপনার জাতিসংঘের উচ্চ পর্যায়ের ইভেন্টটা শুরু হচ্ছে। ভার্চুয়াল যে উদ্বোধনী অনুষ্ঠান 75th অ্যানিভার্সারি, সেইটাতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেইটাতে ওনার বক্তব্য রাখবেন। তবে প্রি রেকর্ডেড মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য বক্তব্য জেনারেল অ্যাসেম্বলি ডিবেটে, সেটা হচ্ছে 26 তারিখ বাংলাদেশ সময় রাত 8টা মতো, 8টা এরকম, 8টা 9টা এরকম হবে। জাতিসংঘ সাধারণ অধিবেশনের বিভিন্ন পর্বে কোভিড ভ্যাকসিন প্রাপ্তির নিশ্চয়তা নিয়েও আলোচনা হবে বলেও জানান তিনি। তাছাড়া অবশ্যই আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেই সম্পর্কে বিশেষ আলোচনা হবে। এবারের সাধারণ অধিবেশনে সাইডলাইনে বিশ্ব নেতাদের সাথে দ্বিপাক্ষিক কোনো বৈঠক নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। উইল বি মিসিং দ্যাট। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা আইন 2020-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় অনুমোদন দেয়া হয় চিকিৎসা ডিগ্রি আইন এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আইনের খসড়া চূড়ান্ত। শিক্ষা সংক্রান্ত আইন দুটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে সভায় তোলা হয়। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিক সম্পর্কের যৌথ ঘোষণাপত্রের খসড়ার অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভায়। তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টনে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেছেন ওবায়দুল কাদের। সচিবালয় কার্যালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাস। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সচিবালয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতের বিদায়ী হাইকমিশনার রীতা গাঙ্গুলি দাস। প্রায় আধা ঘণ্টা আলোচনা হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে।
পরে বিদায়ী হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক যে কোনো সময়ের তুলনায় ভালো। দুই দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করায় দুই দেশেরই উন্নতি হচ্ছে। দুইজন লিডারের যে ভিশন, আমাদের প্রধানমন্ত্রী PM মোদি আর অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, দুজনকার যে ভিশন আছে, যে পলিটিক্যাল কমিটমেন্ট আছে, দের ইজ অ্যাবসলিউটলি নো ডাউট যে রিলেশনশিপ আমরা আরও কাছে আসবো অ্যাজ দুই দেশ। ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো থাকলে যে কোনো সমস্যার সমাধান সহজ হয়। তিস্তার পানি বন্টন সহ ভিন্ন নদীর পানি বন্টনের বিষয়টিও আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে। আলোচনা ইতিমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। 21 বছর দুই দেশের মধ্যে সম্পর্কের যে কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই। ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যা সমাধান তারই উদাহরণ বলে জানান তিনি। সীমান্ত সমস্যা, ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যারও সমাধান হয়েছে। 21 বছর দুদেশের মধ্যে সম্পর্কের যে কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই। দুদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতা উন্নীত হয়েছে দুই প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগে। প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক থাকায় পারস্পরিক বোঝাপড়া ও অর্থনৈতিক উন্নয়ন টেকসই হয় বলেও জানান ওবায়দুল কাদের। বাস্তবায়িত হচ্ছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বদলি বাণিজ্য, অবৈধ অস্ত্র ব্যবসা আর জাল টাকার নোটের কারবারে শত কোটি টাকার মালিক হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক মালিক। 1 বছর আগে তার সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। সোমবার মালিকের অপকর্মের বিস্তারিত জানান দুদক সচিব দিলওয়ার বখত। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। স্বাস্থ্য অধিদপ্তরের পদত্যাগী মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদের গাড়ি চালাতেন আব্দুল মালেক। কোভিড মহামারীর শুরুতেই স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতির চিত্র প্রকাশ পায়। পদত্যাগে বাধ্য হন আবুল কালাম আজাদ। তার পদত্যাগের পর অধিদপ্তরের পরিবহন পুলের সংযুক্ত করা হয় মালেককে। 8ম শ্রেণী পাস মালেক 1982 সালে সাভার স্বাস্থ্য প্রকল্পে গাড়ি চালক হিসেবে চাকরি শুরু করেন আর স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক হিসেবে যোগ দেন 1986 সালে। এরপরই মূলত অনিয়ম, দুর্নীতি, বদলি বাণিজ্য আর জাল টাকার নোটের কারবারে জড়িয়ে পড়েন মালেক। এই মালেকের বিরুদ্ধে 1 বছর আগেই অনুসন্ধান শুরু হয় বলে জানালেন দুর্নীতি দমন কমিশনের সচিব দিলওয়ার বখত। প্রাথমিকভাবে 7টি প্লটে 4টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। কমিশন তার সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সিদ্ধান্ত দিয়েছে 16/9/2020 তারিখে। সচিব জানান, মালেক সহ 45 জনের অবৈধ সম্পদের অনুসন্ধান করেছে দুদক। এটি শুধু আব্দুল মালেক না, এখানে অনেকের বিরুদ্ধে, এখানে প্রায় 45 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে 2019 সাল থেকে সেটি চলমান ছিল এবং ইতিমধ্যে 12টি মামলা হয়েছে। রোববার ভোরে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে মালেককে গ্রেপ্তার করা হয়। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক এমন চাকরি করেই গড়েছেন কোটি কোটি টাকার সম্পত্তি। নামে বেনামে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত থাকার তথ্য পাওয়া গেছে। তবে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে ষড়যন্ত্র করে মালিককে ফাঁসানো হয়েছে। এদিকে 2 মামলায় এই গাড়ি চালকের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দীপু শিকদারের রিপোর্ট। তুরাগের কামারপাড়ায় বাস করেন স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের প্রেষণে আসা গাড়ি চালক আব্দুল মালেক, যাকে দপ্তর গড়ে তুলেছেন আরেকটি ভবন। কয়তলা থাকেন ওনারা? 3 তলা। 2 বিয়ে করা মালেক পরিবার নিয়ে থাকেন হাজি কমপ্লেক্সের 3 তলায়, আর অন্য ফ্ল্যাটগুলো ভাড়া দিয়েছেন। সেখানে দরজার বাইরে দাঁড়িয়ে কথা হয় মালেক ড্রাইভারের মেয়ের সঙ্গে। এই পাশে বাড়ির মালিক হচ্ছে জিন্নাত, আর এটা হচ্ছে আমাদের বাড়ি, যেটা ব্যাংকের থেকে লোন নিয়ে করা। কোনো অবৈধ সম্পদ নেই, কোনো অবৈধ না। নিচে নেমে চোখে পড়ে বস্তা বস্তা খালি বোতল। দারোয়ান জানান, মালেকের ফার্মের গরুর দুধ ভরে বিক্রি করা হয়। এবার বাড়ি থেকে কিছুটা দূরে পাওয়া যায় তার গরুর ফার্মটি। সেখানে আছে প্রায় 50টি গাভী ও বাছুর। প্রায় 15 কাঠা জায়গার উপর গড়ে তোলা হয় এই ফার্মটি।
এই সম্পর্কে জানতে চাইলে স্থানীয়দের কেউই মুখ খুলতে চায়নি। জানা যায় এই মালেক স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পদে তার মেয়ে জামাই, ভাই, ভাগ্নে, ভাইরা সহ বিভিন্ন স্বজনদের চাকরি দিয়েছেন। বর্তমান স্বাস্থ্য দপ্তরের ড্রাইভার হিসেবে এবং ইউনিয়নের সভাপতি হিসেবে তার একটি আলাদা দাপট তার অধিদপ্তরে ছিল। এ সকল বিষয়কে পুঁজি করেই মূলত এই বিপুল অর্থ বৈভবের মালিক উনি হয়েছেন। তাকে আদালতে হাজির করা হলে 14 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একটি হলো স্পেশাল পাওয়ার জাল টাকার মামলা। অতএব আমরা আজকে দুটি মামলায় শুনানি করেছি, সেখানে 7 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে প্রতিটি মামলা। আর স্বাস্থ্য সচিব জানিয়েছেন তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। তার যে সীমাহীন দুর্নীতি কি যেন একটা শিরোনাম দেখলাম, এগুলো আমার মনে হয়তো যে আমাদের যে স্পট যে প্রসিডিওর যে নিয়ম আছে, এই নিয়মে তো উনি ছাড় পাওয়ার কোনো সুযোগ এখানে নাই। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবং শুধু তার পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান 5% শুল্ক প্রত্যাহারে এসআরও জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে দেশের বাজারে দাম কমবে বলে আশা সংশ্লিষ্টদের। এদিকে রাজধানী সহ সারা দেশে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি অব্যাহত রেখেছে টিসিবি। তহিদুর রহমানের রিপোর্ট। দাম কমলেও এখনও সাধারণের নাগালে আসেনি পেঁয়াজের দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকার মধ্যে। 75 টাকা আনছি, আর 1-2 টাকা খরচা আছে, ঘাটতি আছে, আর 80 টাকা বিক্রি। 85 টাকা আনছি, 90 টাকা বিক্রি করতেছি। তাই সাধারণ ভোক্তাদের হাতে ন্যায্য মূল্যে পেঁয়াজ পৌঁছাতে দেশব্যাপী খোলা বাজারে বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। টিসিবির ট্রাকে কয়েক পদের নিত্যপণ্য থাকলেও ক্রেতাদের বেশি আগ্রহ পেঁয়াজের দিকে। প্রতি কেজি পেঁয়াজের দাম 30 টাকা। 2 কেজি ডাল, 1 কেজি পেঁয়াজ আর 5 কেজি চা, এই তেল 5 লিটার তেল 660 টাকা। পেঁয়াজের কোয়ালিটি কোনো খারাপ না, পেঁয়াজ ভালো পেঁয়াজ। না অভিযোগ নাই, এখন সবাই নিতেছে, আমন নিতেছে। পেঁয়াজের আমদানি ব্যয় কমানোর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে পণ্যটির আমদানির উপর 5% শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর। এদিকে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে বিভিন্ন দেশ থেকে আমদানির প্রক্রিয়া শুরু করেছে ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা। যাত্রী ভোগান্তি এড়াতে টিকিট বিক্রি হচ্ছে অনলাইন ও অফলাইনে। নেই কালোবাজারি ও শিডিউল বিপর্যয়। দুই মাধ্যমেই টিকিট পেয়ে সন্তুষ্ট যাত্রীরাও। আদিত্য মামুনের রিপোর্ট। কমলাপুর রেলওয়ে স্টেশন। বিভিন্ন গন্তব্যের টিকিট সংগ্রহের জন্য কাউন্টারের সামনে যাত্রীদের সারিবদ্ধ অপেক্ষা। টিকিট সংগ্রহ করা যাচ্ছে অনলাইনেও। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব রক্ষায় অর্ধেক আসন খালি রেখে চলছিল ট্রেন। এখন সেই শর্ত তুলে নেওয়া হয়েছে। ট্রেন চলছে সব আসনই পূর্ণ করে। এমন সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। টিকিট দেওয়ার সময় বলছে যে 1 সিট আপনি যাবেন, 1 সিট খালি যাবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে পুরো ফিল আপ। করোনা পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় স্বাস্থ্য সুরক্ষা নিয়েও সংশয়ে যাত্রীরা। আমরা তো প্রোটেক্টর ভাবে আসছি, নিরাপদ কতটুকু সেটা তো এখন। কাউন্টারে 50 ভাগ টিকিট দেয়া হচ্ছে। এ নিয়ে যাত্রীরা সন্তুষ্ট, তবে অনলাইন টিকিটিংয়ে ঝোঁক বেশি। টিকিট ম্যানুয়ালে যেটা দিচ্ছে সেটাতে কোনো সংকট দেখতেছি না। একটা টিকিট চাইলাম, দিয়ে দিল। লাইনে দাঁড়িয়ে যে টিকিট কাটা হচ্ছে, তো এটার মাধ্যমে তো রোগটা ছড়ানো যেতে পারে, তো অনলাইনে কাটলে তো ওই প্রবলেমটা হবে না। টিকিট প্রাপ্তি নিয়ে কারো কারো বিরূপ প্রতিক্রিয়াও আছে। বলছে সিট নাই, বিক্রি হয়ে গেছে। রেল কর্তৃপক্ষ বলছে সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা। সকল গণপরিবহনই উন্মুক্ত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে সবার পরে সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের ব্যাপক অভিযোগ পাওয়া যাচ্ছিল যে ওনারা আমরা সিট ফাঁকা রাখছে, টিকিট পাচ্ছে না স্টেশন থেকে, আর আমরা তো বিনা টিকিটে কাউকে প্রমাণ করতে দিচ্ছি না। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। করোনার ভয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। স্বাস্থ্যবিধি মেনে মুক্ত আকাশে বিমানবন্দর থেকে নানা গন্তব্যে ডানা মেলছে উড়োজাহাজ। বিমানবন্দরের পরিচালক জানালেন 9টি এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। খুব শিগগিরই ফ্লাইট সংখ্যার পাশাপাশি বাড়বে রুটের সংখ্যাও। জসিম জুয়েলের রিপোর্ট। করোনার প্রভাব কাটিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক হচ্ছে উড়োজাহাজ চলাচল। জীবন জীবিকার প্রয়োজনে বের হতে হবে, তাই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই রুটই যাত্রী বাড়ছে। তবে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি। অভ্যন্তরীণ রুটের তুলনায় আন্তর্জাতিক রুটে যাত্রীর চাপ কিছুটা কম।
এরই মধ্যে ঢাকা থেকে বেশ কয়েকটি দেশ ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, মালিন্দো এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া, টার্কিশ এয়ারলাইন্স, ফ্লাই দুবাই সহ অন্তত 10টি বিমান সংস্থা। অনেক দেশই এখন এটা নীতিমালা শিথিল করে দিয়েছে, সুতরাং আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ অনেক ফ্লাইটে অনুমোদন দিয়ে দিয়েছেন। ইন্টারন্যাশনাল 30টা, ডোমেস্টিক 100টার মতো এবং কার্গো 30টার মতো, সুতরাং 150 থেকে 160টা ফ্লাইট বর্তমানে চালু আছে, যেটা কিনা আগে ছিল 250টার মতো। বিমানবন্দরের পরিচালক জানান, করোনাকালে চলাচল শূন্যের কোটায় নামলেও আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, বাড়ছে ফ্লাইট সংখ্যা। বর্তমানে ফ্লাইটের পরিমাণটা একটু বেশি এবং যাত্রী সংখ্যাও আগের চেয়ে অনেক সন্তোষজনক। যাওয়া আসা মিলে 5500 যাত্রী অ্যাভারেজ এখন যাতায়াত করছে। সবার আন্তরিকতায় স্বাস্থ্যবিধি মেনে বিমানবন্দরে ফিরে আসবে সেই চিরচেনা রূপ, এমনটাই আশা করছেন বিমানবন্দরের এই পরিচালক। যাতায়াত শুরু হলে হয়তো ক্ষতির পরিমাণটা আরো কমবে ভবিষ্যতে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে আরও 40 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 27 জন পুরুষ ও নারী 13 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 198তম দিনে দেশে 97টি ল্যাবে 13,053টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,705 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,50,621। নতুন 2,152 জন সহ সুস্থ হয়েছে 2,58,717 জন। করোনায় পুরুষ মৃত্যুর হার 77.79% ও নারী মৃত্যুর হার 22.21%। আইসোলেশন কেন্দ্র পুরোপুরি বন্ধ না করা এবং বিদেশ থেকে আগতদের জন্য করোনা ট্রেসার অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে কোভিড-19 কারিগরি পরামর্শক কমিটি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলমের সাথে পরামর্শক কমিটির অনলাইন সভায় এসব সিদ্ধান্ত উঠে আসে। এছাড়া কোভিড ভ্যাকসিনের টেকনোলজি নিয়ে দেশে উৎপাদনে সরকারের পরিকল্পনার প্রশংসা করা হয়। হাসপাতালে দায়িত্ব পালনের পর স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনের জন্য নিরাপদ আবাসনের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আসন্ন দুর্গাপূজা উদযাপন সহ 9টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী 16 অক্টোবর থেকে সিনেমা হলগুলো খুলে দেওয়া হবে, জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সিনেমা হল মালিকদের সাথে বৈঠক শেষে তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে, পরিবহন খাত স্বাভাবিক হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিনেমা হলগুলো খোলার বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি। যেহেতু বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে এবং সেই কারণে ট্রেন্ডটা যদি কমতির দিকেই থাকে, অব্যাহত থাকে, তাহলে আমরা 16 অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশের বাইরে যাওয়া প্রয়োজন। তাকে চিকিৎসার সুযোগ না দেয়া অমানবিক বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এই নিষেধাজ্ঞাটা শিথিল করা হোক, যেন তিনি একান্তই প্রয়োজন হলে উনি যদি মনে করেন যে তার চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার, উনি যাতে যেতে পারেন। গত বছরের তুলনায় এবছর রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেশ কম। ঢাকা উত্তর সিটির 9টি ওয়ার্ড ঝুঁকিতে, এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে 3টি ওয়ার্ড। মেয়র জানালেন, মশা মারার ওষুধ ক্রয়ে সিন্ডিকেট ভেঙে নজরদারি বাড়ানোই এবার ডেঙ্গুর প্রকোপ কমেছে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। গত বছরই ভয়াবহ আতঙ্ক হয়ে এসেছিল এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর। শুধু ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল 51,762 জন, ছিল মৃত্যু।
এবছর করোনা মহামারীর মাঝে ডেঙ্গু নিয়ে ভয় বাসা বেঁধেছিল নগরবাসীর মনে। তবে গতবারের সাথে তুলনা করলে ডেঙ্গুর প্রকোপ নেই বললেই চলে। তারপরও ঢাকা উত্তর সিটির 10, 11, 17, 19, 21, 23, 24, 29 ও 32 নম্বর এই 9টি ওয়ার্ডে এডিসের লার্ভা পাওয়া গেছে। কল্যাণপুর, পাইকপাড়া, খিলক্ষেত, কুড়িলসহ বেশ কয়েকটি এলাকায় সবচেয়ে বেশি লার্ভা পাওয়া গেছে। উত্তর সিটির মশক নিধন কার্যক্রম ও মশার উৎপাত নিয়ে নগরবাসীর মিশ্র প্রতিক্রিয়া। সন্ধ্যার পরে আগে তো বসা যাইতো না, এখন মোটামুটি বসা যায়। একটু কম দেখা যায় ভাই। এবার মশা মারার নতুন ওষুধ, কর্মবৃদ্ধি ও তদারকি বাড়ানো সহ বেশ কিছু পদক্ষেপ নেয়াই পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে দাবি করলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এবার আমরা কিন্তু 3টা চিরুনি অভিযান করেছি। পরিকল্পিতভাবে কাজ করা, আর একটা ছিল হলো যে সমন্বয়ের সাথে কাজ করা। বছরব্যাপী কিন্তু ডেঙ্গুটা হতে পারে, এই ধারাবাহিকতা আমরা রাখতে চাচ্ছি। মেয়র বলছেন এবার মশা মারার বাজেট বেড়েছে, নতুন কীটনাশক আনাসহ ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ আছে। সিন্ডিকেট ভেঙে আমরা আমাদের মতন করে কি ওষুধটা ভালো সেটা যে নিয়ে আসছি, এটি কিন্তু তারই মেসেজ হিসেবে কিন্তু আজকে নগরবাসী কিন্তু উপকৃত হয়েছে। আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করেছি। আমরা ডেঙ্গু টেস্ট করার জন্য 44টা কেন্দ্রে আমরা টেস্টার রেখেছি। আমরা হোলিস্টিকভাবে আমাদের জনগণকে আমরা উদ্বুদ্ধ করতে পেরেছি। ডেঙ্গু মোকাবেলায় নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান মেয়রের। আমরা শুধু জনগণকে অনুরোধ করব, যত ময়লা ফেলবেন না। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। মানব পাচার আইনে করা মামলায় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। গত 15 সেপ্টেম্বর মানব পাচারের সঙ্গে কারা জড়িত তা জানার জন্য ইভানকে 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়। আবেদনটির শুনানি হবে 21 সেপ্টেম্বর। আবেদনে আরও বলা হয়, চক্রটি দীর্ঘদিন ধরে তরুণীদের দুবাই সহ বিভিন্ন দেশে পাচার করে আসছিল। অস্ত্র মামলায় বিচারিক আদালতের রায়, জালিয়াতি করায় এক আসামির জামিন বাতিল করেছে হাইকোর্ট। পরবর্তী আদেশের জন্য 30 সেপ্টেম্বর নির্ধারণ করেছে হাইকোর্ট। বিদেশি পিস্তল রাখার মামলায় চাইনিজ কুড়াল দেখিয়ে 17 বছরের দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার জামিন নেন হাইকোর্ট থেকে। আইনজীবী বলছেন, বিষয়টি নিজ উদ্যোগে হাইকোর্টকে জানান তিনি। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। বিদেশি পিস্তল পাওয়ার মামলায় 2 বছর আগে চুয়াডাঙ্গার বিচারিক আদালত আব্দুস সাত্তারকে 17 বছরের কারাদণ্ড দেন। সেই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করে আসামি আব্দুস সাত্তার। জামিন আবেদনে বিদেশি পিস্তলের স্থানে চাইনিজ কুড়াল দেখিয়ে আবেদন করে আসামি আব্দুস সাত্তার। তবে সোমবার হাইকোর্টকে বিষয়টি জানায় আসামি পক্ষের আইনজীবী নিজেই। গতকাল রায় জালিয়াতির আরেক মামলার আসামিপক্ষের আইনজীবী ছিলেন তিনি। সোমবার আসামি আব্দুস সাত্তারের জামিন বাতিল করেন হাইকোর্ট। আমি মামলার কাগজপত্রের কপি ওই বেঞ্চের ডিএজি সাহেবকে সরবরাহ করি। তিনি আমাকে যে ইনফরমেশন দেন তাতে রায়টি ম্যানিপুলেট বলে মনে হয়। আসামির কাছে অস্ত্র, গুলি পাওয়া যায় এবং 2 বছর আগে সাজা হয়েছে, অথচ তর্কিত রায় তার কাছ থেকে চাইনিজ কুড়াল উদ্ধারের কথা দেখানো হয়েছে। তিনি জানান, তার সহকারীর মাধ্যমে জালিয়াত চক্র মামলাটি তার কাছে নিয়ে আসে। আমার ক্লার্ক সোহেল রানা ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা 2টি মামলা আমার কাছে দেয়। সে জানায় মামলা দুটি সে ঝিনাইদহ জেলা কারাগারে কারারক্ষী বিশ্বদূর কাছ থেকে পেয়েছে। পরবর্তী আদেশের জন্য 30 সেপ্টেম্বর নির্ধারণ করেছে হাইকোর্ট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। 61 বছর ধরে চলছে একটি বাটোয়ারা মামলা। মামলাটি খোদ সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খুসরুর স্ত্রীর। বছরের পর বছর এরকম মামলার ভার বইছেন আরও অনেক বিচারপ্রার্থীরা। আইনের পরিবর্তন, বিচারক ও আইনজীবীদের দক্ষতাই পারে এসব মামলার জট থেকে পরিত্রাণ দিতে। শাকের আরজুর আরেকটি রিপোর্ট। চট্টগ্রামের চান্দাইশের 70 বছরের বিমল চন্দ্র পাল পৈতৃক সম্পত্তিতে নিজের অংশ বুঝে পেতে মামলা চালাচ্ছেন 31 বছর ধরে। 1989 সালে বিমল চন্দ্রের বাবা রামচন্দ্র মামলা করেন চট্টগ্রামের পটিয়ার জজ কোর্টে। 1993 সালে মামলাটি আসে উচ্চ আদালতে। এরই মধ্যে মারা যান রামচন্দ্র। সেই থেকে বিমলই চালাচ্ছেন মামলা। মামলার কাজে চট্টগ্রাম থেকে প্রায়ই ঢাকায় আসেন তিনি। সময় ও অর্থ দুটোই যায়।
উচ্চ আদালতে এখনো মামলাটা শেষ হয় নাই, তবে কবে শেষ হয় আল্লাহ জানে। বেঞ্চ ভেঙে যাচ্ছে, হয়তো মামলাটাকে এখন 400 নম্বরে আসলো, 400টা মামলা তো আর একজন জজ সাহেব করতে পারবেন না। লয়ারের দায়িত্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করব। সাবেক এই আইনমন্ত্রী জানান, বিচারিক আদালতে স্ত্রীর পরিবারের বাটোয়ারা মামলা চলছে 61 বছর ধরে। আমার স্ত্রীর একটা মামলা আছে তাদের পূর্বপুরুষদের, এটা 61 বছর যাবৎ দেওয়ানি আদালতে চলতেছে, 61 ইয়ার্স। এমন অনেক মামলা আছে 20 বছর, 25 বছর, 30 বছর চলতেছে। 1908 সালের প্রসিডিউর দিয়ে তো 2020 সালে চলবে না। বর্তমানে সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 37 লাখ। এর বেশিরভাগই জমিজমা ও দখল সংক্রান্ত মামলা। যেমন একটা মামলা কোর্টে করলে উকিল, মুহুরি, পেশকার, পিয়ন, হোটেলওয়ালা, বাসওয়ালা, রিক্সাওয়ালা 18 ঘন্টা টাকা দিতে হয়। এই মামলাগুলোর অধিকাংশই হচ্ছে সিভিল মামলা, যার 60%-এর মতো হচ্ছে সিভিল মামলা, বাকি 40% হচ্ছে সিভিল থেকে বিরোধ থেকে তৈরি করে ক্রিমিনাল বা ফৌজদারি মামলায় রূপান্তর হচ্ছে। সমস্যা সমাধানে 1908 সালের আইনের পরিবর্তন করার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রসিডিউরাল কিছু চেঞ্জ করতে হবে, আর হাকিমদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। ন্যায় বিচার প্রাপ্তির আশায় কোর্টে আসা মানুষ অবিচারের শিকার হতে পারে না। ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির সীমানা চিহ্নিত করে যার যার প্রাপ্ত সত্য বুঝে নেয়ার প্রক্রিয়াটি বন্টন। এর জন্য সকল শরিককে এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতে একটি মামলা করতে হয়, যা বাটোয়ারা মামলা নামে পরিচিত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। করোনাকালে একদিনের জন্য বন্ধ থাকেনি চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। এই সময় নানা সংকট পার করেছে শীর্ষ আন্তর্জাতিক বন্দরগুলো। আর চট্টগ্রাম বন্দর আশা করছে চলতি অর্থ বছর প্রবৃদ্ধি হবে 6%। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল বলে বন্দর কার্যক্রমে এমন অগ্রগতি বলে উল্লেখ করছেন ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি স্বপ্নম। করোনা সংক্রমণের বিরূপ প্রভাবে পৃথিবী জুড়ে স্থবিরতা নামে অর্থনৈতিক কার্যক্রমে অচল হয়ে পড়ে আন্তর্জাতিক বন্দরগুলো। এমন পরিস্থিতিতেও সচল ছিল চট্টগ্রাম বন্দর। প্রথম দিকে পণ্য ওঠানামা কিছুটা কম থাকলেও জুলাই মাসে এসেই কাজ বাড়তে থাকে। চট্টগ্রাম বন্দর কিন্তু এপ্রিল এবং মে মাসে আমাদের গ্রোথ রেট কম ছিল, কিন্তু আমরা বাউন্স ব্যাক করেছি জুলাইতে তো আমরা রেকর্ডই করেছি 18 মাসের। সো এই দিক থেকে আমরা এটা মূলত রেকর্ড হয়েছে আমাদের ইন্ডাস্ট্রি বলতে যে রেডিমেড গার্মেন্টস, তারা কাজে চলে এসছে, ইম্পোর্ট বেড়েছে, এক্সপোর্টও বেড়েছে, যার ফলে আমাদের জুলাইতে রেকর্ড হয়েছে। এবং এখনও আমরা যে প্রবৃদ্ধি আমাদের পজিটিভ গ্রোথ রেট হবে। বাংলাদেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার 1 মাসের মাথায় পুরোপুরি উৎপাদনে যায় গার্মেন্টস কারখানাগুলো। কার্যক্রম শুরু হয় অন্যান্য খাতেও। জুলাই আগস্টে এসেই বন্দরে আয় দাঁড়ায় 479 কোটি টাকা। চট্টগ্রাম বন্দর যে প্রবৃদ্ধিটা অর্জন করেছে সেটার ক্ষেত্রে পোশাক শিল্পের অবদান এবং সঠিক সিদ্ধান্তটা নেওয়ার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। বন্দরের ক্যাপাসিটিও অনেক বৃদ্ধি পেল, পাশাপাশি চিটাগাং পোর্ট একটা ভালো ভূমিকা রাখলো এবং ইন্টারন্যাশনালি একটা ভালো রিপুটেশনে গেল, বেশ কয়েক ধাপ এগিয়ে আসলো। এই গতিশীলতার জন্য লয়েড লিস্টে 6 ধাপ এগিয়ে 58তম স্থানে আসে চট্টগ্রাম বন্দর। গত 2 মাসে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 4,75,000 টিউএস। এছাড়া পণ্যবাহী জাহাজ এসেছে 568টি। করোনাকালীনও এক্সপোর্ট বেড়েছে, ইম্পোর্ট কমে নাই, তার মানে মানুষ তার কাজের মধ্যে ছিল। এই বন্দরের মাধ্যমে রাজস্ব আয় হয় বছরে 60,000 কোটি টাকার বেশি। শিউলি স্বপ্নম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। 2 আসামির পক্ষে অব্যাহতির আবেদন দাখিল ও শুনানির জন্য সময় চাওয়ায় 3 দশক আগে সগিরা মোর্শেদ হত্যার ঘটনার মামলার অভিযোগ গঠন পিছিয়ে গেছে। ঢাকার মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস 7 অক্টোবর অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন। আসামি ডাক্তার হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা শাহিনের পক্ষে অব্যাহতি আবেদন দাখিল ও শুনানির জন্য আবেদন করেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল। অপর আসামি মারুফ রেজার পক্ষে আইনজীবী দেওয়ান আব্দুল নাসের তার বিচার শিশু আদালতে স্থানান্তরের আবেদন করেন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ। বড় দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে, কমেছে লেনদেনের পরিমাণও।
সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ২৫৯টির, আর অপরিবর্তিত ছিল ১৪টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ৭৬ পয়েন্ট কমে নেমে আসে ৫,০১২ পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯৭৭ কোটি ৫৮ লাখ টাকা। সূচক কমেছে সিএসসিতেও। সিএসসিতে লেনদেন হওয়া ২৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৮৪টির, আর বদলায়নি ১৭টির দর। আর সিএসসিতে মোট লেনদেন হয়েছে ৩১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। অর্থনীতি সচল রাখতে কাঁচা পাট রপ্তানিতে শুল্ক আরোপ না করে সাবসিডির দাবি জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ও শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন দুই সংগঠনের চেয়ারম্যান সহ শীর্ষ প্রতিনিধিরা। সম্প্রতি কাঁচা পাটের সংকট দেখিয়ে রপ্তানিতে প্রতি টনে ৮০০ টাকার শুল্ক আরোপ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পাট ব্যবসায়ীরা। করোনায় ব্যাপক ক্ষতি হলেও কাঁচা পাট ব্যবসায়ীরা প্রণোদনা পায়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। একমাত্র কাঁচা পাট রপ্তানিকারক আপনি যদি স্বাধীনতা উত্তর আপনি হিসাব নেন, কয়েক হাজার হাজার কোটি টাকা আমরা বৈদেশিক অর্জন করেছি। আমরা একটি টাকাও রপ্তানির বিপরীতে সাবসিডি পাইনি। আমরা কি পাওয়ার যোগ্য নয়? ওনার সুযোগ্য নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী এবং এই যে ব্যালেন্সিং আপনার পলিসির কারণে আজ পর্যন্ত কিন্তু পাটে চাষিরা কোনোদিন অন্যায্য মূল্য পায়নি, সবসময় উপযুক্ত মূল্য পেয়েছে। এটার মূল কারণ কিন্তু আমরা কাঁচাপাট ব্যবসায়ীর রপ্তানিকারকরা, নট মিল ওনার। তারা তো ওই যে আমি শুরুতেই বলছি, সব জায়গায় খালি প্রফিট। এবারে খেলার খবর। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনে অনুশীলন করেছে ক্রিকেটাররা। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। করোনার কারণে জৈব নিরাপত্তা মেনেই অনুশীলন করেছেন তারা। এর আগে করোনা নেগেটিভ হওয়ায় ২৭ জন ক্রিকেটারের মধ্যে ১৬ জন যোগ দেন অনুশীলনে। আইসোলেশনে থাকা অন্য ক্রিকেটাররা একাডেমি মাঠে আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে। আইসোলেশনের সময় শেষ হলে তারা দলের সাথে অনুশীলনে যোগ দিবেন। শ্রীলঙ্কার পক্ষ থেকে সবুজ সংকেত পেলে ২৭ তারিখ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দেশ ছাড়বে টাইগাররা। এদিকে দলীয়ভাবে অনুশীলন করায় ভুল ত্রুটি শুধরে ঠিকমতো প্রস্তুতির কাজটা করা যাচ্ছে বলে জানিয়েছেন পেসার মুস্তাফিজ। এটা অন্যরকম, আপনি যতই বাইরে করেন না কেন, টিম একসঙ্গে যদি করা যায় সেটাই আপনার বেশি গুরুত্ব মনে হয় আমার কাছে। কারণ বাড়িতে আমরা যাই কম বেশি সবাই কাজ করছি, এখানে আসার পরে একটু কষ্ট হয়েছে প্রথম কয়েকদিন, এখন আল্লাহ দিলে খুব ভালো যাচ্ছে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কাল জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রাধান্য পাবে এসডিজি, রোহিঙ্গা ইস্যু ও করোনা ভ্যাকসিন। তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন ইতিবাচক অগ্রগতি হয়েছে। রিভা গাঙ্গুলির সঙ্গে সাক্ষাতের পর বললেন ওবায়দুল কাদের। ২ মামলায় স্বাস্থ্যের গাড়ি চালক মালিক ১৪ দিনের রিমান্ডে, ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের। পেঁয়াজ আমদানির উপর শুল্ক প্রত্যাহারে এসআরও জারি, দাম কমার প্রত্যাশা, চলছে খোলা বাজারে বিক্রি। রেলে নেই শিডিউল বিপর্যয়, সহজেই মিলছে টিকিট, স্বাভাবিক হচ্ছে শাহজালাল বিমানবন্দর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।